আসসালামু আলাইকুম। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে কারিগরি শাখার নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যাসাইনমেন্ট যেদিন আমরা দিয়েছি অনেকের সাথেই দেখা হয়েছে, বেশিরভাগ বাচ্চাদের সাথেই দেখা হয়েছে। তাই তোমাদেরকে বলবো যে মাস্ক পরে ভদ্র দূরত্ব থেকে তোমরা শ্রেণী কার্যক্রমগুলো যথানিয়মে পালন করো। গতদিন তোমাদেরকে পড়িয়েছিলাম দ্বিতীয় অধ্যায় সেলাই ও সিম। সেলাই এবং সিম সম্পর্কে আমি সংজ্ঞা, সেলাই কাকে বলে, সিম কাকে বলে, সেলাই কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে হাতে, একটা মেশিনে। আবার হাতের সেলাই কয়েক প্রকার বর্ণনা দিয়েছিলাম, মেশিনের সেলাইয়ের বর্ণনা দিয়েছিলাম। তোমার মেশিনের সেলাই আবার দুই প্রকার, একটা লক স্টিচ, একটা চেইন স্টিচ, সেটাও বর্ণনা দিয়েছি। এবার আসলো সিম। সিম পড়িয়েছিলাম যে সিম আমাদের কত প্রকার? চার প্রকার। চার প্রকার সিমের হচ্ছে তোমার সুপার ইম্পোজড সিম, ল্যাপড সিম, বাউন্ড সিম, ফ্ল্যাট সিম। মনে করো আমি প্রত্যেকটা সিম সম্বন্ধে আলাদা আলাদা বর্ণনা দিয়েছিলাম। সেটা কি ছিল? যে সুপার ইম্পোজড সিম হচ্ছে সাধারণত দুই টুকরা কাপড় নিলাম। এই যে মনে করো দুই টুকরা কাপড়, এইটাকে যখন আমি কাপড়টাকে একসাথে মিশিয়ে সমান দূরত্ব রেখে, এই মাথাটা দেখো একটা মাথা, এই একটা মাথা, এই দুটো মাথাকে একসাথে মিশিয়ে যখন এখান থেকে সেলাই দিয়ে জোড়া দেব, সেটাকে আমরা বলবো সুপার ইম্পোজড সিম, যেটা আমরা সাধারণত সব সেলাইতে ব্যবহার করে থাকি। এরপরে আসো বলেছিলাম ল্যাপড সিম। ল্যাপড সিম হচ্ছে কমপক্ষে দুটো কাপড় দ্বারা তৈরি এবং প্রান্ত দুইটি সাধারণত বিপরীত থেকে। এই ধরো এর একটা প্রান্ত এই একটা দিক দিলাম, আর একটা প্রান্ত এই আর একটা দিক দিলাম। যখন সেলাই করব তখন তো কোনো অবস্থাতে আমি এইভাবে দিতে পারবো না, আমাকে দুইটা প্রান্ত এইভাবে ধরে নিতে হবে। দেখো এই ফাঁকাটা আর এইটা একসাথে ধরে, এটা বলা হয় যে দুই নিডল বিশিষ্ট যে মেশিনগুলো আছে সাধারণত সেই মেশিন দিয়ে এই সেলাইটা দিয়ে থাকে। এই একটা সিম, এটাকে আমরা কি বলছি? যে ল্যাপ সিম। এরপরে আসো বাউন্ড সিম। বাউন্ড সিম বলা হচ্ছে যে একটা কাপড়, এই কাপড়ের প্রান্তটাকে আরেকটা কাপড় দিয়ে মুড়ে দেওয়া। এখানে আমরা সেলাই দিলাম, দিয়ে যখন মুড়ে এইভাবে একটা পাইপিনের মতো তৈরি করছি, সেটাকে বলা হচ্ছে বাউন্ড সিম। এরপরে আছো ফ্ল্যাট সিম। ফ্ল্যাট সিম বলছে এই একটা কাপড় দুইটা, এটা তোমার সিম মানেই হচ্ছে তোমার জোড়া দেওয়ার প্রক্রিয়া। বইয়ের ভাষায় আছে যে রেখা বরাবর একাধিক পাতা কাপড় জোড়া লাগানো হয় সেটাকে বলা হয় সিম। আর যে কোনো এক বা একাধিক পাতা কাপড়ের উপরে সুই সুতা দ্বারা আবদ্ধ করা সেলাইকে আমরা বলি সেলাই। তো সিম যখন বলছি যে জোড়া দেওয়ার একটা প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াটা চারটে ভাবে জোড়া দেওয়া যায়। এখানে বলছি যে এই ধরো একটা কাপড়ের এই প্রান্ত আছে, এই আরেকটা প্রান্ত আছে, দুইটা কাপড়ের আমি একটা প্রান্তের উপরে আরেকটা প্রান্ত বসালাম। বসায় কি করলাম, এখানে অনেকটা ফাঁকা, তোমার হাফ ইঞ্চিরও বেশি বা 1 ইঞ্চির কাছাকাছি একটু ফাঁকা দিয়ে আমি এখান থেকে একটা সেলাই দিয়ে দিলাম। দিয়ে যখন এইখানে মুড়বো, এখানে একটা সেলাই দিয়ে আবদ্ধ হয়ে গেল কাপড়টা। এই যে মাথাটা বাড়তি থেকে গেল, এই বাড়তি থাকা মাথাটা এসে এখানে চাপ দিয়ে এই যে সেলাই দিয়ে বসায় দেব। এখানে দিলে একটা লুঙ্গি বা চাদর সেলাই করার সময় এইভাবে একটা সেলাই দেয়, দিয়ে দুই পাশে আবদ্ধ করে দেয়। সেলাইয়ের মুখটা উল্টো পাশেও দেখা যাবে না, সোজা পাশেও দেখা যাবে না। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট সিম। বইয়ে তোমাদের যে ভাষাগুলো দেয়া আছে তোমরা দেখবে একটু কঠিন মনে হলো, আমি একদম সহজ ভাষায় বলে দিলাম। যেটা তোমরা সিম বলেছে যে একাধিক কাপড় যায়, তাহলে সিমে কি যে কাপড় জোড়া দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে সিম। এই সিম যে শুধু সেলাই দিয়ে জোড়া না দিলে হবে না। মনে করো তুমি প্যারাশুটের একটা রেইনকোট কিনলে, তোমার
দোকান থেকে ওটা অনেক সময় দেখা যায় সেলাই ছাড়া আছে, জাস্ট কেমিক্যাল বা কিছু দিয়ে ওরা আঠা জাতীয় কিছু দিয়ে লক করে দেয়, সেটাও কিন্তু সিম তৈরি করে। তাই বলা হচ্ছে আমরা সিম এবং সেলাইয়ের একটা পার্থক্যে যেতে পারি। তাহলে আমরা পড়ছিলাম কি, দ্বিতীয় অধ্যায় সেলাই ও সিম। সিম বলছে যে এক বা একাধিক কাপড়ের অংশ একত্র করে সুচ সুতার মাধ্যমে আবদ্ধ করা, এটা হচ্ছে সেলাই। আর যে রেখা বরাবর সেলাই করা মানে তোমার রেখা বরাবর কাপড় জোড়ানো হয় সেই রেখাটাকে বলছি আমরা সিম। সেলাইয়ের একক হচ্ছে স্টিচ, আর কতগুলো স্টিচের সমষ্টি হচ্ছে সিম। আমি যদি একটা বোতামের হুক লাগাচ্ছ, তুমি জাস্ট উপরে নিচে তুলে কাপড়টাকে গিট দিয়ে আটকায় দিচ্ছ কাপড় আর ওই হুকটা, তখন কিন্তু সেটা একটা সেলাই হচ্ছে। কিন্তু সিম হতে গেলে একাধিক স্টিচের তৈরি কিছু জায়গা লাগবে, সেটাকে বলা হচ্ছে সিম। সেলাই ছাড়া বিকল্প পদ্ধতিতে কাপড় জোড়া দেওয়া যায়, কিন্তু যে কোনো পদ্ধতিতে কাপড়টা জোড়া দিলেই সিম হবে। সকল সেলাইয়ে সিমের উপস্থিতি নিশ্চিত হয়, কিন্তু সেলাই ছাড়াও কিন্তু সিম হয়। যে বললাম যে যদি অনেক কিছু আছে যে আঠা জাতীয় কিছু দিয়েও লাগাই দিয়ে আমাদের আকৃতিটা নিয়ে আসে, তখন সেটাকে আবার সিম বলা যাবে, কিন্তু সেটাকে তো সেলাই বলতে পারবো না। তো সেলাই আর সিম সম্পর্কে আমরা আগেও পড়েছি, জানি। গত ক্লাসে আমি ছোট ছোট প্রশ্ন দিয়েছি, এখনও তোমরা দুইটা প্রশ্ন একটু নিয়ে নিতে পারো। যে সিমের বর্ণনাটা যখন তুমি পড়বে ছোট প্রশ্ন হয়ে যাবে, আবার বর্ণনামূলক যে বড় প্রশ্ন আসে সেটা আসলেও তোমরা লিখতে পারবে। আর খুব সহজভাবে আমি তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিলাম, যেটা বইয়ে পড়লে একটু অন্যরকম মনে হবে, বইতে একটু ঘুরায় পেঁচায় দেয়া আছে। তো সেখানে আমরা শিখে নিলাম যে সিম হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে সুপার ইম্পোজ সিম, ল্যাপ সিম, বাউন্ড সিম, ফ্ল্যাট সিম। সিম এবং সেলাইয়ের মাঝে কিছু পার্থক্য আছে। যে জোড়া দিলে সিম হয়, জোড়া না দিয়েও যদি আমি এক পাত্তা কাপড়ের উপর সেলাই করি সেটাও কিন্তু সেলাই। যেমন আমরা হাতের সেলাইগুলো এমব্রয়ডারি করি এক পাত্তা কাপড়ে, জোড়ার উপরে করি না, তথাপিও আমাদের সেটা সেলাই হয়। তো সেলাই এবং সিমের সেলাই এবং সিমের বর্ণনা যখন আমরা পড়লাম, তাহলে সেভাবে সিম এবং সেলাই তোমরা পড়ে এই অধ্যায়টা শেষ হলো আমাদের। আমরা তোমাদেরকে আমি কাগজ দিয়েছি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। কাগজে কিছু কাজ করার যে নির্ধারিত কাজ দিয়েছি অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা যেহেতু নবম শ্রেণীর নতুন, তোমাদের সাথে তো ওইভাবে ক্লাসটা হয়নি, আমি তার সম্বন্ধে একটু আলোচনায় চলে যাব, যার জন্য এটা অল্প একটু অধ্যায় পড়াই নিলাম। এবার হলো আমরা অ্যাসাইনমেন্টে যাচ্ছি। তোমরা পেটিকোট সেলাই নিশ্চয়ই করেছিলে। এই হলো একটা বক্স আঁকলাম। বইয়ের ব্যবহারিক ৭৯ পৃষ্ঠায় ব্যবহারিকের ৩ নাম্বার তোমরা অ্যাসাইনমেন্টের সহযোগিতা ওখান থেকে পাবা। দেখবা ৩ নাম্বার ব্যবহারিক ওখানে আছে। যে পেটিকোট সেলাইয়ের ধারাবাহিক যে ধাপটা, ওটাই তোমাদের অ্যাসাইনমেন্টে সচিত্র ছবিগুলো আঁকতে হবে, আর কোন কাজটা কোনটার পরে করলে সেটা তোমাদের করতে হবে। এইটা হলো তোমার পেটিকোটের কর্তন। এটা কি মূল পার্ট, এটা ভাঁজ লাইন, একটা অর্থাৎ এই পাশটা আমরা কাঁচি বসাবো না, কাটবো না, এটা ভাঁজে আছে। আর এই যে মাপ আছে, আমি তোমাদেরকে একটা সেন্টিমিটারে কাজ করতে বলেছি, সেই সেন্টিমিটারে যে তোমরা কি করবে, যে বইয়ে যেটা দেয়া আছে সেটা আছে হচ্ছে 40 ইঞ্চি ঝুল হচ্ছে লম্বা, আর হচ্ছে 36 ইঞ্চি কোমরের মাপ। আমি তার অর্ধেক করে তোমাদেরকে বলেছি যে 20 সেন্টিমিটার ঝুল লম্বা নিবে, লম্বা, আর হচ্ছে না, তোমাদের চওড়াটা তো পরে নেওয়ার ব্যাপার, এখানে আসবে কোমরের মাপ। এটা হলো মাপ,
কোমর নেবে 18 সেন্টিমিটার। সেন্টিমিটার একটু ছোট হয়, ইচ্ছা করলে একটু বাড়ায়ও নিতে পারবে। তাহলে লম্বা হচ্ছে 20 সেন্টিমিটার, কোমর হচ্ছে 18 সেন্টিমিটার। এটা কোমর পট্টি, এটা মেইন পার্ট। স্যার তোমাদের কি করেছে আমি তো ঠিক জানি না, তারপরেও বলছি যে এই যে কোমরের মাপ আমার 20 সেন্টিমিটার, তুমি 20 দুগুণে 40 সেন্টিমিটার কাপড় নিয়ে 4 ভাঁজ করলে এরকম একটা বক্স তৈরি হবে। যে বক্সটা আমি বলছি ভাঁজ লাইন, এই পাশটা কাটবো না আর এই পাশটা কাটবো। তো এখানে ধরো 1 2 3, না তোমাদের ওখানে শূন্য দিয়ে করা যায়, আমি একটা বোঝানোর জন্য করি, 4, এই 4 দেয়া আছে। এরকম যদি আমি বক্সটাকে করে নিই, আমার এইখানে এই যে এই পার্টগুলোর এই যে টুকরাটা এখান থেকে বের হবে। কয়টা টুকরা বের হবে? এখানে 4 ভাঁজ করলে এখানে বের হবে 4 টুকরা, আর এটা বের হবে 2 টুকরা। তাহলে কয়টা হবে? এটা হবে 4 টুকরা, এটা হবে 2 টুকরা। আমার এখানে ঝুল 1 থেকে 3 যদি 20 সেন্টিমিটার হয়, আর এখান থেকে এই যে 4টা টুকরা, এটা জোড়ানোর পরে এই 3টা, এখানে আছে 4টা, থাকবে হচ্ছে একটা একটা, আর এখানে আসবে 4টা। এই কয়টা জোড়ানোর পরে কিন্তু আমার এই কোমর পট্টির 18 সেন্টিমিটার আসবে। কি করে আসবে? কোমর পট্টিকে, কোমরের যে মাপ আছে তাকে 8 দিয়ে ভাগ করে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় বেশি নিলে আমরা এই কোমর কাটতে পারবো। তো কাটাটার পরে যখন তুমি সেলাইতে যাবা, তখন আমি দেখো এইখানে ফ্রন্ট সাইড পার্ট বাম, ফ্রন্ট সাইড পার্ট ডান, মাঝের টুকরা, 3টা টুকরা দেখিয়েছে, কিন্তু আসলে টুকরা কয়টা? 6টা, কারণ ব্যাক পার্ট, এই ব্যাক পার্টে আর 3টা আছে। তাহলে 3টা আর 3টা 6 টুকরা, যার জন্য আমরা এই পেটিকোটটার কথা বলি 6 সাটের পেটিকোট। তো এখানে আপার প্লাকেট যে এক টুকরা বোতাম, আমরা যে এখানে ওয়েস্ট ব্যান্ড মানে কোমর পট্টি, এটা এক টুকরা এক ভাঁজে কাটে। এখানে 18 সেন্টিমিটার আছে, একে ডাবল করলে কত হয়? 9 সেন্টিমিটার। 18কে যদি 2 দিয়ে ভাগ করি 9 সেন্টিমিটার, সেলাইয়ের জন্য আর 1 সেন্টিমিটার বেশি নেব, তাহলে 10 সেন্টিমিটার কাপড় নিয়ে মুড়িটা, তাহলে প্রথমে আমাকে কি করতে হয় জানো? এই মুড়ির যে পট্টিটা, পট্টির কাপড়টাকে আগে এরকম সেলাই করে আলাদা নিতে হয়। তোমরা আমি যে বলে দিয়েছি 79 পৃষ্ঠায়, 7 নয় 79 পৃষ্ঠা, ওই পৃষ্ঠাতে দেখবা তোমাদের কাজ করার নিয়মটা, ছবি এবং ধারাবাহিকভাবে চিত্র সহ আছে। চিত্রগুলোতে 1 2 3 4 এভাবে 17টা কাজ করতে হবে। কি করতে হবে? প্রথমে এই কোমর পট্টিটার 2 পাশ আমি মুড়ি দিয়ে ভাঁজ করে রাখবো, প্রথম কাজটা। দ্বিতীয় কাজ, এই ভাঁজের উপরে আমি একটা সেলাই দেব, গেল। তারপরে হচ্ছে কোমর পট্টিটাকে এক পাশে রেখে আমি মেইন পার্টে ধরবো। কোনটা? এই মধ্য পার্টে। মধ্য পার্টে এসে আমাকে কি করতে হবে? আপার প্লাকেট আর লোয়ার প্লাকেট যে জায়গাটা, সেটা তৈরি করতে হবে। আপার প্লাকেট বলতে উপরের যে পট্টি, সেটা আপার প্লাকেট। লোয়ার প্লাকেট বলতে নিচের যে পট্টি। বইয়ের ছবিটা আমার কাছে মনে হয়েছে একটু ভুল করে দেওয়া। বইয়ে এই পাশে আছে হচ্ছে আপার প্লাকেট, এই পাশে লোয়ার প্লাকেট, এই পাশ থেকে এনে তোমার দিতে হয়, যার জন্য আমি একটু সংশোধন করে আঁকলাম যে এইটা হলো আপার প্লাকেট। আপার প্লাকেটটা হচ্ছে ভাঁজ হয়ে এইখান থেকে মানে সেলাইটা দেখাবে না যে জোড়ালাম, আর এই লোয়ার প্লাকেট বাড়তি একটা কাপড় দিয়ে এটা ভিতরে সেলাই করে যোগ করে দেওয়া। তাহলে এই প্রথম এই কোমর পট্টির কাজের পরে 1 2 3 নম্বরে আমাকে এই মধ্য পার্টে আসতে হবে। মধ্য পার্টে এসে আপার প্লাকেট লোয়ার প্লাকেট লাগাবো, তারপর আপার প্লাকেট লাগাই এই অংশটুকু সেলাই করব। এরপরে কি কাজ? এরপরে মনে করো এর পাশ থেকে বাম পাশ একবার লাগালাম, ডান পাশ একবার লাগালাম, তাহলে আবার কি হয়ে গেল? দুইটা বাম আর ডান মিলে 3 টুকরার কাজ হয়ে গেল। এবার পিছন পাটে যাব। পিছন পাটেও ঠিক সেম ভাবে আবার 3টা কাজ করব, তাহলে আমার 6 টুকরা জোড়ানো হয়ে গেল। 6 টুকরা জোড়ানোর পরে আমার কাজ হচ্ছে এই জায়গাটা, এই সাইড পার্টটা সেলাই দেওয়া।
এই সাইড পার্টটা সেলাই দেওয়া। এই সাইড পার্ট সেলাই দিলে আমার পেটিকোটের মেইন যে পার্টটা কমপ্লিট হয়ে গেল। তার সাথে আমার এই যে কোমরপট্টি আমি জোড়ায় আলাদা করে রেখেছিলাম, সেই কোমরপট্টিটা এনে এখান থেকে ধরে পুরাই সেলাই দেব। এমনভাবে ধরবো যে আমি সোজা পাশে এসে একটা চাপ সেলাই দিয়ে এখানে আর একটা সেলাই দিয়ে দেবো জোড়ানোর পরে, তাহলে আমার পূর্ণাঙ্গ পেটিকোটটা হয়ে গেল। তোমরা বইয়ের ৭৯ পেজে যে দেখবা ব্যবহারিক ৩, এই ব্যবহারিক ৩-এ যে খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারবে। ওখানে দেয়া আছে, ছবিগুলোও দেয়া আছে, সব দেয়া আছে। আমি তোমাদের একটা, মনে করো তোমার কাছে পেটিকোটের কাপড়টা 2 হাত বহরের থাকে, আমি একটা কাপড় নিলাম, এটা আনুমানিক 2 হাত বহর, আমি ছোট করে, তুমি কাপড়টাকে এইভাবে লম্বা কাপড়টাকে 2 ভাঁজ করবা, করে কী করবা, এখান থেকে 5 ইঞ্চি আমরা কোমরপট্টি রাখি। কেন 5 ইঞ্চি রাখি আমি দেখাই দিচ্ছি একটু, যে 5 ইঞ্চি এই জন্য রাখি যে এই আমি কোমরপট্টিটার এখানে 1/2 ইঞ্চি প্রথমে জোড়াতে সেলাইতে যাবে, 1/2 ইঞ্চি, পরে 1/2 ইঞ্চি আরেকটা সেলাইতে যাবে, মাঝে থাকে কত ইঞ্চি, 4 ইঞ্চি। এই 4 ইঞ্চির মাঝখান থেকে যখন আমার এই কোমরের উপর এসে বসে তখন থাকে আসলে 2 ইঞ্চি। তাই আমি এই যে কাপড়টা নেব, এই কাপড়টার বহর হবে পেটিকোটের যে মাপ থাকবে তাই, কোমরপট্টির মাপ বাদ দিয়ে। তাহলে আমার উপরে যাবে সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি, আর নিচে সেলাইয়ের জন্য এখানে যে আমি বটম পার্ট সেলাই দেবো এখানে যাবে 1.5 ইঞ্চি, আসলে 1 ইঞ্চি থাকবে, 1/2 ইঞ্চি ভিতরে চলে যাবে। তা এই আমি যে 2 ইঞ্চি কাপড় এই পার্টটায় বাড়তি নিচ্ছি, কোমরপট্টি জোড়ানোর পরে আমার সেই 2 ইঞ্চি কাপড় আবার মেকআপ হয়ে যাবে। যার জন্য আমি বলছি যে এই ধরো একটা আমার কাছে একটা কাপড় আছে, তুমি এখান থেকে প্রথমে তুমি পেটিকোটের কাপড় বাজারে থাকে 2 হাত বহরের, 2.5 হাত বহর হলে যে করতে পারবে না তা না, বেশি ঘের হবে, পরেও আরাম না, দেখতেও ভালো লাগে না, মানানসই না। 2 হাত বহরের কাপড়টা দিয়েই পেটিকোট করলে ভালো লাগে। তো এখানে আমরা 5 ইঞ্চি কেটে রাখবো। কেটে রাখলে কি হলো, আমার কোমরপট্টিতে 5 ইঞ্চি 2.5 হাত বহরের কাপড়কে যদি 2 হাত বহরের কাপড়, 2 হাত মানে কি 36 ইঞ্চি, তার ডাবল করলে কত আসে, 18 ইঞ্চি। তো আমি এই কাপড়টা তো ছিল প্রথমে 36 ইঞ্চি, আমি ডাবল করলাম, কত হলো 18 ইঞ্চি। 18 ইঞ্চি হলে আমি এইটাকে যখন এই 5 ইঞ্চি কেটে রেখে দিলাম, তখন 18 ইঞ্চি এক পাশে থাকলো। আর 5 ইঞ্চির এইটুকু কাটার পরে আমার যে কাপড়টা থাকছে সেটা হলো তোমার, আমি 20-40 ইঞ্চি, বা যদি ইঞ্চিতে করি, যদি সেন্টিমিটারে করি, আমি তোমাকে ছোট করে করতে বলেছি, কারণ বড় কাপড় করে নষ্ট করার তো দরকার নেই, ছোট কাপড় করবা। তো এখানে এই দিলাম, এখানে আমার 20 সেন্টিমিটার আছে এই লম্বায়। 20 সেন্টিমিটার যদি থাকে, এই 5 ইঞ্চি রেখে কেটে ফেললাম। 20-এর এখান থেকে আমি কি করব, যে 4 ভাঁজ করার পরে আমার এই বক্সের মতো হলো। এখানে বলা থাকে যে কাপড়টা নিলাম তার 4 ভাঁজ করলাম, ভাঁজ লাইনের, জাস্ট এইটুক হলো এর মূল মন্ত্র পেটিকোটের। কি মূল মন্ত্র, যে পেটিকোটের কোমরের যে মাপ থাকে তাকে 8 দিয়ে ভাগ করতে হয়। ভাগ করার পরে আমাকে এই মাঝের অংশটুকু কতটুকু আমি দিয়ে ধরবো এটা বের করতে হয়। এটা এখানে যতটুকু নেব, এখানে তার চেয়ে 1/2 ইঞ্চি বেশি নেব, কারণ এই যে একটা বসাতে আমার যে কাপড়টা লাগবে সেটা এ মেকআপ করবে, এই জন্য ভাঁজ লাইন দিছি, এখান থেকে সে এক টুকরা মেকআপ করবে। তো এখান থেকে দিয়ে ঝুল যদি 20 সেন্টিমিটার হয়, এইখানে ফিতা ধরলে 20, সবসময় জানবা যে সোজা রেখার চেয়ে বক্ররেখা হচ্ছে দৈর্ঘ্যে বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমার এই যখনই আমি বাঁকা রেখা দেবো তখন আমার কিছু জায়গা ফাঁকা থাকবে, এটার থেকে সমান কেটে নিলে আমার ঘেরটা সঠিকভাবে সেট হয়ে যাবে। তো আমরা কি করলাম, পেটিকোট সেলাইয়ের নিয়মটা, কাটার নিয়মটা মোটামুটি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। নিজেরা বইয়ে পাবা, বইয়েও সুন্দর করে দেয়া আছে, তোমার এরকম বক্স করে 0, 1, 2, 3 এইভাবে ওরাও করে দিয়েছে। তো যদি কোথাও না বোঝো আমার সহযোগিতা নেবে। ফার্স্ট পার্টে তোমাদের এটা করার কথা, তারপরে সেখানেও যদি না বোঝো, ম্যাডাম তো আছি, সমস্যা নেই, আমি বলে দেবো, তাহলে করবা। আর সেলাইগুলো কিভাবে করবে ওখানে নিয়ম আছে সেলাই করে। যে অনেক ছেলে মেয়ে আছো যাদের বাসায় আমি শুনেছি
হয়তো আমার 80%-এর বাসাতেই মেশিন আছে। যদি 2-1 জনের বাসায় না থাকে তাহলে তোমরা হাতে সেলাই করে আনবা, নিয়মটা জানলে। মেশিন যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল মেশিন, আমরা 5 দিন সময় পেলেও এটা রপ্ত করা কোনো ব্যাপার না। সেলাইয়ের নিয়ম জানলে, কাটার নিয়ম জানলে শেষ করা, তোমার পোশাকটা সেলাই করে তুমি শেষ করতে পারবে, সঠিকভাবে কাজটা সম্পন্ন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার যেহেতু তোমাদের পড়ার পাশাপাশি আমরা কারিগরি দক্ষতা অর্জন আমাদের মূল জিনিস, লেখাপড়াও করব, সাথে আমাদের নিজেদের কাজে দক্ষ হতে হবে। তো এই দক্ষতা যখন আনতে যাবে তোমাকে কিন্তু বাসায় অনুশীলন করতে হবে। তোমরা চেষ্টা করবে, কোথাও ভুল ত্রুটি হলে, এখন কত তোমার আধুনিক যুগ, মোবাইল আছে, 1-2 টাকা খরচ করলে টিচারদের কাছ থেকে সব কিছু জেনে নেওয়া যায়। আবার আমাদের কাছে যদি তোমরা নক করো, আমরা তো ব্যাক করেও কথা বলি, কোনো সমস্যা নেই। তোমরা জেনে নিও, জেনে তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবা, আর এই সপ্তাহের ভিতরে বৃহস্পতিবারে আমাকে সেটা জমা দিবে। আগেও বলে দিছিলাম, দেওয়ার সময় বলে দিছি, আজকে আবার বললাম, বৃহস্পতিবারে আমি তোমাদেরকে নতুন পরের যে অ্যাসাইনমেন্টটা সেটা তোমার দিয়ে দিব। অভিভাবক আসুক আর তোমরা যে আসো, স্কুলে আসলে আমার কাছ থেকে ওগুলো আবার নিয়ে যাবে, কি করবে বুঝায়ও দিব, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার শ্রেণী কার্যক্রম শেষ করছি। আল্লাহ হাফেজ। অসভ্য।